This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ভারতের চাপে নাজেহাল পাকিস্তান। যুদ্ধবিরতির ঘোষণার পর বিশ্বকে পাকিস্তান বার্তা দিতে চেয়েছিল, ওটা নাকি হয়েছিল ইসলামাবাদের চাপে। 24 ঘন্টা কাটার আগে বিশ্বের সামনে মিথ্যের সেই হাঁড়িটা আবারও ফুটো করে দিয়েছে ভারত। ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের যে কি দশা হয়েছে সেই ছবি এখন সকলের হাতে হাতে ঘুরছে। এই অবস্থায় সোমবার বিকেলে হটলাইনে কথা হলো দুই দেশের ডিজিএমওর মধ্যে। তাতে স্থির হয়েছে আপাতত দুপক্ষই গুলি চালানো বন্ধ রাখবে। ধীরে ধীরে সীমান্ত থেকে সেনা সমাবেশও কমানো হবে। যদিও তার আগেই ভারতের বার্তা, পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, ভারত প্রস্তুত। কথা ছিল দুপুর 12টায় ভারতের ডিজিএমওর সঙ্গে হটলাইনে কথা হবে পাকিস্তানের ডিজিএমওর। কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ভারত একটা বিষয় স্পষ্ট করে দিয়েছিল, কথা হবে, কিন্তু জঙ্গি দমনে ভারতের অপারেশন সিঁদুর থামবে না। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হতে পারে, ভারতের হিট লিস্টে থাকা জঙ্গিদের ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে কথা হতে পারে। আর কোনো বিষয়ে কথা বলতে ভারত আগ্রহী নয়। দিল্লির এই একরোখা মনোভাবে চাপে পড়ে যায় পাকিস্তান, বৈঠকও পিছিয়ে যায়। এর মাঝে দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের 3 বাহিনীর প্রধান। আরও একবার স্পষ্ট বার্তা, সাময়িক যুদ্ধবিরতি হলেও ভারত যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য তৈরি, ভারত অপারেশন রেডি। क्या संदेश दिया जा रहा है, तो मैं बस आपको रामचरितमानस की कुछ पंक्ति याद दिलाऊंगा, आप समझ जाएंगे। तो याद कीजिए वो पंक्ति जो है, विनय न माने जलधि जड़, भय 3 दिन बीत, बोले राम सकोप तब, भय बिन होए न प्रीत। तो समझदार के लिए इशारा ही काफी। জঙ্গিদের লালন পালন করা পাকিস্তানকে আরও একটা চরম বার্তা দিয়েছেন ভারতের ডিজিএমও রাজীব ঘাই। हमारी मिलिट्री के साथ साथ मासूम सिविलियंस जो कि अपना बचाव करने में विफल थे, उन पर भी हमले हो रहे थे। 2024 में जम्मू सेक्टर में शिवखोरी मंदिर को जाते हुए यात्री और इस साल अप्रैल में पहलगाम में मासूम पर्यटक इस खतरनाक ट्रेंड के विशेष उदाहरण हैं। पहलगाम तक पाप का ये घड़ा भर चुका था। ভারতের এই চরম বার্তার পর সন্ধ্যায় দুদেশের ডিজিএমওর মধ্যে কথা হয়। সূত্রের খবর, আর যুদ্ধবিরতি লঙ্ঘন করা হবে না বলে ভারতকে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের কথার কাজে কোনো মিল থাকে না, কিন্তু পাকিস্তান কি করলো না করলো বা কি বললো বা না বললো তাতে ভারতের কোনো মাথা ব্যথা নেই। পাকিস্তান কোনো বেচার করলেই ভারত তার কড়া জবাব দিতে তৈরি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার একটু ইতিহাসে ফিরে যাই। 1967 সাল, মাত্র 3 দিনেই কেল্লা ফতে করে পথ দেখিয়েছিল ইসরায়েল। মাত্র 6 দিনের যুদ্ধে আরবের 3টি দেশকে একসঙ্গে হারিয়ে দিয়েছিল আমাদের ওই বন্ধু দেশ। সারা দুনিয়ার যুদ্ধের ডিকশনারিতে একটা নতুন শব্দই ঢুকে গেছিল তারপর থেকে, প্রি-এম্প্ট স্ট্রাইক, মানে শত্রুর পদক্ষেপ করার আগেই হামলা করে তাকে ধ্বংস করে দাও। ভারত বালাকোটে এয়ার স্ট্রাইককে এই ভাষাতেই ব্যাখ্যা করেছিল। এবং অপারেশন সিঁদুরের সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্রিও রাগঢাক না করেই বলেছিলেন, যদি প্রয়োজন পড়ে তাহলে আগ বাড়িয়ে হামলা করতে পিছপা হবে না ভারত। 1967 সালে ইসরায়েলি জাহাজ ও পণ্যের জন্য সুয়েজ ক্যানেল বন্ধ করে দেয় মিশর। ইহুদি দেশে অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করাই ছিল লক্ষ্য, যার ফলে পরিস্থিতি যুদ্ধ করার মতো জায়গায় পৌঁছে যায়। ইসরায়েলকে 3 দিক দিয়ে পিষে ফেলতে সামরিক জোট তৈরি করে মিশর, সিরিয়া ও জর্ডন। এই 3 দেশকে মাত্র 6 দিনে পরাস্ত করে ইসরায়েল। জুন মাসের 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যুদ্ধ শুরু ও শেষ হয়ে যায়। প্রতি ক্ষেত্রেই শত্রু প্রথম পদক্ষেপ করার আগেই হামলা চালায় ইসরায়েলি সেনা। 5ই জুন মিশরের বিমান ঘাঁটিগুলিতে ঝাঁকে ঝাঁকে ইসরায়েলি যুদ্ধবিমান গিয়ে হামলা চালায়। ইসরায়েলি হামলায় বিমান ঘাঁটিতে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ধ্বংস হয়ে যায় মিশরের যুদ্ধবিমান।
একই সঙ্গে সিনাই উপদ্বীপ ও গাজা ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েলি সেনা। কিন্তু আকাশ প্রতিরক্ষা প্রায় শেষ হয়ে যাওয়ায় কোনো বাধাই দিতে পারেনি মিশর। সিরিয়া ও জর্ডন পরে ইসরায়েলকে রোখার চেষ্টা করেছিল, কিন্তু গতি কমলেও জায়নবাদী রাষ্ট্রকে রুখতে ব্যর্থ হয় তারা। মিশরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল ইসরায়েল। 6 দিনের যুদ্ধে 3 আরব দেশের 15,000 সেনা মারা যান আর ইসরায়েলের 1,000 সেনার মৃত্যু হয়। যুদ্ধের পরে সিরিয়ার থেকে গোলান হাইটস, জর্ডনের থেকে পূর্ব জেরুজালেম এবং ওয়েস্ট ব্যাংক এবং মিশরের থেকে গাজা ভূখণ্ড ছিনিয়ে নেয় ইসরায়েল, যা তারা এখনও ফেরত পায়নি। 3টে দেশই ইসরায়েলের সঙ্গে আর কোনোদিন সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর চেষ্টা করেনি। পরে খবরে নজর রাখি। পূর্ণাম কুমার সাউকে নিয়ে অনিশ্চয়তার মেঘ কিছুতেই যেন কাটছে না। পাকিস্তান থেকে কবে নিজ দেশে ফিরতে পারবেন বিএসএফ এর এই জওয়ান? কে দেবে তার উত্তর? কারও জানা নেই। কবে ফিরতে পারবেন বাড়িতে? বাড়িতে নাওয়া খাওয়া মাথায় উঠেছে সকলের। চিন্তায় ঘুম উড়েছে স্ত্রী অন্তঃসত্ত্বা, মা বাবা অসুস্থ, অসহায় অবস্থা। এরই মধ্যে এবার পূর্ণমের স্ত্রীর সঙ্গে সরাসরি টেলিফোনে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার শ্বশুরও ঠিক না, আমার শাশুড়ির ব্রেন স্ট্রোক আছে, 2 বার হয়ে গেছে। ওদের যদি কোনো হসপিটালের প্রবলেম হয় আপনি আমাকে বলবেন, আমি করে দেবো। আর আপনি কি আপাতত আপনার ছেলে মেয়ে কেউ আছে? আমি এখন 3 মাসের প্রেগনেন্ট আছি ম্যাডাম। আমি এই অবস্থায় কোথাও দৌড়াবো বলুন? আমি অলরেডি ভেবেছিলাম ওরা নিশ্চয়ই করবে, কারণ ওদের আন্ডারে কাজ করে। কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে এতদিন পরে ওরা কেয়ার করবে না। আমি দেখি আমার অন্য সোর্স কাজে লাগাচ্ছি। বললেন ম্যাডাম যা হেল্প লাগবে আপনি আমাদেরকে বলবেন, নিশ্চয়ই আপনাকে হেল্প করা হবে। আমার শরীর কিরকম আছে এগুলোই বললেন। তারপরে বলছেন বিএসএফ থেকে কিছু অ্যাকশন নেওয়া হচ্ছে না, আমরা দেখছি আমরা কি করতে পারি। আমরা হেড অফিসে মানে বিএসএফ এর যে হেডকোয়ার্টার মানে হেড অফিস ওইখানে ফোন করেছিলেন ম্যাডাম। তারপরে पिकेट साहब মানে डिटेल्स जान लें कि हाँ नहीं आपके हस्बैंड सही सलामत है, कोई टेंशन करने वाली बात नहीं है। জানেন তো, আশ্বাসী এখন ভরসা পূর্ণাম সাউয়ের পরিবারের। বুক কাঁপছে আশঙ্কায়। সব সময় কখন কি খবর আসে কে জানে। এই খবরে তো আমরা নজর রাখবোই, তবে এর পাশাপাশি এই মুহূর্তে আরও একটা খবরে আমাদের নজর রাখতে হবে। সেই খবরেও নজর রাখবো, আইপিএল এর খবরে আমাদের নজর রাখতে হবে। আইপিএল এর বাকি ম্যাচের সূচি প্রকাশিত। 17 তারিখ থেকে শুরু আইপিএল এর বাকি ম্যাচ। 3রা জুন ফাইনাল। ধর্মশালা 2টি ম্যাচই হবে জয়পুরে। ব্ল্যাকআউটের কারণে ধর্মশালায় মাঝপথে স্থগিত হয়ে যায় পাঞ্জাব দিল্লির ম্যাচ। নিশ্চয়ই মনে আছে আপনাদের, সেই ম্যাচ হবে জয়পুরে। এছাড়াও পাঞ্জাব মুম্বাই ম্যাচও অনুষ্ঠিত হবে জয়পুরেই। আগের সূচিতে ধর্মশালা থেকে এই ম্যাচ সরানো হয়েছিল আহমেদাবাদে। নতুন সূচিতে সেই ম্যাচ হবে জয়পুরে। চেন্নাই আর হায়দ্রাবাদ তাদের হোম ম্যাচ খেলবে দিল্লিতে। রাজস্থান রয়্যালস, গুজরাট টাইটান্স তাদের হোম গ্রাউন্ডেই খেলবে, অর্থাৎ জয়পুর আর আহমেদাবাদে। মুম্বাই, বেঙ্গালুরু, দিল্লি আর লখনৌ তাদের হোম ম্যাচ নিজেদের মাঠেই খেলবে। প্লে অফ আর ফাইনালের ভেন্যু ঘোষণা করা এখনো পর্যন্ত হয়নি।